তো আজকে পড়াবো তোমাদের কি ঝুঁকি ও অনিশ্চয়তা। তো ঝুঁকি ও অনিশ্চয়তা আমাদের পঞ্চম অধ্যায়। ঝুঁকি কাকে বলে? ঠিক আছে, ঝুঁকি হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো ঘটনা ঘটে, ঠিক আছে, যেগুলো অনিশ্চয়তা হয়। অনিশ্চয়তা মানে আমাদের লাভ হতে পারে, লস হতে পারে, ঠিক আছে, যেগুলোর মধ্যে ক্ষতি হতে পারে। সোজা কথা হচ্ছে ক্ষতি হতে পারে, ঝুঁকি হতে পারে, এই ধরনের ঘটনাটা কিছু আসতে পারে, ঠিক আছে। তাহলে অনিশ্চয়তার মাধ্যমে আমাদের ঝুঁকি পরিমাপ করা হয়। অনিশ্চয়তার মাধ্যমে কি করা হয়? ঝুঁকি পরিমাপ করা হয়। তাহলে আমরা যখন ব্যবসা করতে যাব তখন দেখতে হবে যে কোনো একটা প্রতিষ্ঠানে ঝুঁকি কতটুকু আছে পরিমাপ করবার পর। কারণ আমাকে একটা ব্যবসা করতে গেলে আগে থেকে লাভ লস হিসেব করতে হয়। কারণ হঠাৎ করে আমরা কোনো ব্যবসায় দাঁড় করাতে পারবো না। আমাকে কি করতে হবে আগে থেকে? সেটাতে আয় কত হচ্ছে, ব্যয় কত হচ্ছে, প্রতিটা মুহূর্তে ব্যয় করতে হয়। সেই হিসেবে আমার আয়টা আসতেছে কিনা ওটা দেখতে হবে আমাকে। তাহলে প্রথম পর্যায়ে আমার কি করতে হচ্ছে? আয় ব্যয় প্রাক্কলন করতে হচ্ছে, ঠিক আছে। আয় ব্যয় প্রাক্কলন মানে আয় ব্যয় হিসেব করা আর কি। তো কতটুকু টাকা আমার আসতেছে, কত টাকা চলে যাচ্ছে, আগে থেকে আনুমানিক একটা চিন্তা করতে হয়। তাহলে ওই চিন্তা করার পর আসলে আমি কতটুকু ঝুঁকি বহন করতে পারবো সেটা প্রয়োগ করা যায়। তো আমরা যদি ঝুঁকি যত বেশি নিব তত কিন্তু লাভ হয়, ঝুঁকি যত কম থাকবে আমার লাভ তত কম থাকবে, ঠিক আছে। তাহলে আমার কথা হচ্ছে ঝুঁকির ব্যাপারে আমরা যখন দুটা কোম্পানির ঝুঁকি হিসাব করব, ঠিক আছে, যে ব্যবসায় ঝুঁকি কম হবে সেটা আমার জন্য ভালো। যে ব্যবসায় ঝুঁকি কম, টাকা বেশি ইনভেস্ট করার পরও ঝুঁকির পরিমাপটা কম, সেটা হচ্ছে আমার জন্য ভালো। ঝুঁকিকে এই অঙ্কতে আদর্শ বিচ্যুতি নামে বলা হয়। কি বলা হয়? আদর্শ বিচ্যুতি বলা হয়, ঠিক আছে। তাহলে আদর্শ বিচ্যুতি পরিমাপ করার জন্য আমাকে একটা রুলস মনে রাখতে হবে, নিয়ম একটা। সবচেয়ে সহজ হচ্ছে বইয়ের মধ্যে এটা, ফিনান্সের মধ্যে একটা নিয়ম ফলো করলে সবগুলো অঙ্ক করা যায়, ঠিক আছে। আমাদের ধরো 5 বছরের অঙ্ক থাকবে, এখানে 5 বছর বা 4 বছর অঙ্ক থাকবে। 5 বছর বা 4 বছরের অঙ্কের মধ্যে বা 3 বছরের অঙ্কের মধ্যে আয় দেওয়া থাকবে এবং সেটা পার্সেন্টেজে দেওয়া থাকবে, শতকরা কত, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজে ধরো 4 বছর বা 5 বছরে যদি টাকা দেওয়া থাকে 10%, 20%, 30%, 5% এরকম দেওয়া থাকবে। কারণ সবসময় প্রতিটা বছরে আমার সমান সংখ্যক কি থাকবে না, লাভ থাকবে না, এটা কম বেশি থাকবে। এমন হতে পারে লসও থাকতে পারে, লসটাকে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। লসটাকে কি প্রকাশ করা হয়? মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধরো আমি একটা অঙ্ক করতেছি, যে অঙ্কটাতে আয় দেওয়া আছে তোমার 10%, -5%, 12%, ঠিক আছে, 15%। তাহলে এই অঙ্কটা যেহেতু 4টা অঙ্ক দেওয়া আছে, 4টা সংখ্যা দেওয়া আছে, তার মানে এটা 4 বছর অঙ্ক। কয় বছর অঙ্ক? 4 বছর। এখানে বিস্তারিত লিখলাম না, বিস্তারিত ওইখানে বিস্তারিত মুখে বলে দিছি, ঠিক আছে। একটা কোম্পানির বা একটা প্রকল্পের, একটা প্রজেক্টে আমি যখন ইনভেস্ট করব, ঠিক আছে, ধরো তোমার হাতে দুটো প্রজেক্ট আছে এবং আনুমানিক একটা লাভ ক্ষতি করে দিয়ে দিছে, ঠিক আছে। তাহলে ওই লাভ ক্ষতি করলে ধরো একটা প্রকল্পের আয় দেওয়া আছে, প্রকল্পের নাম হচ্ছে ধরো এই পদ্মা পদ্মা প্রকল্প। আয় দেওয়া আছে 10%, -5%, 12%, 15%। আর মেঘনা যদি দেওয়া থাকে, মেঘনা প্রকল্পের আয় দেওয়া আছে ধরো 10%, প্রথমটা 10%, তারপরটা 5%, তারপরটা 12%, তারপরটা 8%, -8%, ঠিক আছে। 4 বছর টাকা দেওয়া হয়েছে, 4টা টাকা দেওয়া আছে। দেখো একটু ডিফারেন্ট করে দিচ্ছি আমি, ঠিক আছে। এখানে ছিল -5%, এখানে ছিল -8%। অঙ্কটার নিয়ম হচ্ছে ফার্স্ট আমাকে একটা ঘর আঁকতে হবে। আমাকে এখানে গতে বলবে হয় পদ্মা প্রকল্প, না হয় মেঘনা প্রকল্প, না করে করবে। তোমরা প্রথম যখন দেখবা হাতে, দেখবা যে গ এবং ঘতে প্রশ্ন থাকবে, অঙ্কটা করতে বলবে। আর ক খতে দেখবে জ্ঞানমূলক প্রশ্ন আর একটা উদাহরণমূলক প্রশ্ন থাকবে। তাহলে গ এবং ঘতে যখন প্রশ্ন থাকবে তখন দেখবা যে কোন প্রকল্পের জন্য বলা হয়েছে, ঠিক আছে। মেঘনার কথা বলা হয়েছে না পদ্মার কথা বলা হয়েছে।
আমার এমন স্টুডেন্ট আছে যে বিগত বছর যখন পরীক্ষা দিচ্ছে সে ভুলে কি করছে মেঘনা মানে বলা হয়েছে মেঘনা প্রকল্প গতে শুরুতে বলছে মেঘনা প্রকল্প সে সব সময় আমার উপরে আসছে আগে আসে পদ্মা প্রকল্প তারপর আসে মেঘনা প্রকল্প সে না বুঝে মেঘনা প্রকল্প না করে পদ্মা প্রকল্প করে ফেলছে তাহলে আমরা ভুল আগে আমাকে প্রশ্ন ভালো করে পড়তে হবে কোন প্রকল্পের কথা আগে বলা হয়েছে ঠিক আছে তাহলে ধরো প্রশ্নের মধ্যে বলাই আছে যে পদ্মা প্রকল্পের জন্য এরকম একটা প্রকল্পের কি বের করতে আদর্শ বিদ্যুৎ বের করতে বলবে আদর্শ বিদ্যুৎ বের করতে বলবে ঠিক আছে তাহলে আদর্শ বিদ্যুৎ বের করতে গেলে তোমার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আসবে বছর প্রথমে কি আসবে বছর আসবে তারপর আসবে আয় পার্সেন্টেজ লিখতে হবে পাশে কারণ আয়গুলো কিসে আছে শব্দ আছে পার্সেন্ট আছে তারপর লিখতে হবে গড় ব্যবধান গড় ব্যবধান মানে এটা সূত্র হচ্ছে আয় বিয়োগ গড় তারপর হচ্ছে ব্যবধানের বর্গ ব্যবধানের বর্গ আমি কি বললাম আমার ঘরে কি থাকবে আমার ঘরে থাকবে বছর তারপর থাকবে আয় পার্সেন্টেজ দেওয়া থাকবে গড় ব্যবধান আয় বিয়োগ গড় নামগুলো বুঝতে হবে নতুন সবাই ঠিক আছে ব্যবধানের বর্গ তাহলে অঙ্কটা হচ্ছে 4 বছর অঙ্ক 1 বছর 2 বছর 3 বছর 4 বছর তাহলে যেহেতু এইখানে আমি বছরটা উল্লেখ করি নাই প্রশ্নের মধ্যে যদি বছর উল্লেখ না থাকে ঠিক আছে সরাসরি বলা হচ্ছে 4 বছরের কি দেওয়া আছে আয় দেওয়া আছে যদি বলা থাকে তখন আমাকে বছর 1 বছর 2 বছর 3 মানে আমি এখানে বছর জায়গায় 1 2 3 4 এর ধরে নাম্বার আর যদি বছর উল্লেখ করে নেয় যে 2015 সাল থেকে শুরু করতে হবে 2012 সাল থেকে শুরু করতে হবে তাহলে 12 সাল থেকে শুরু করলে 4 বছর যদি টাকা দেওয়া আছে তাহলে 2012 2013 2014 2015 আমরা এগুলো দেখব ঠিক আছে ভাই তাহলে আমরা যদি সাল দেওয়া থাকে তাহলে সালগুলো লিখবো আর সাল যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি লিখবো 1 2 3 4 ঠিক আছে হ্যাঁ সেভ করে আমরা আমি এখন ঘরটাকে আমার স্টেশনে পরীক্ষার সময় যে 4 বছর আমার মতো 4টা কি করলাম রো করলাম এখন কলাম করলাম কয়টা 4টা সবসময় ফিক্সড 4টা সবসময় 5 বছর বলুন 4 বছর বলুন সবসময় ঘর 4টা ফিক্সড কলাম 4টা লম্বায় কয়টা ফিক্সড 4টা ফিক্সড কি কি নাম বছর আয় গড় ব্যবধান ব্যবধানের বর্গ এখানে আমরা যে কাজটা করব আমি জাস্ট দেখো মাঝখান বর্গটা দাগ দিছি এই যে আয় এখানে একটা দাগ দিছি এটা মুছে ফেলছি এটা মুছে ফেলছি এখানে হবে ফার্স্টে আয়ের যোগফল ফার্স্টে কি হবে আয়ের যোগফল আয়গুলোকে আমরা যোগ করব তারপর করব গড় আয় আমরা এদিকে যাব না আগে এদিকে কাজটা শেষ করতে হবে এদিকে কাজটা শেষ করলে আমরা ওখানে এই কাজটা ধরতে পারবো না ঠিক আছে আমরা যদি গড় আয় বের করতে না পারি তাহলে আয় বিয়োগ গড়টা করতে পারবো ঠিক আছে গড় আমরা পাচ্ছি এখান থেকে তাহলে আমাদের আগে কাজটা করতে হবে তাহলে আমরা সুন্দর লিখি যদি আমরা পদ্মা প্রকল্প করি ফার্স্টে পদ্মা প্রকল্প ঠিক আছে তাহলে পদ্মা প্রকল্প আমরা সংখ্যাগুলো লিখে দেখে 10 -5 12 15 ঠিক আছে তাহলে 15 12 27 27 আর 10 হচ্ছে 37 থেকে 5 চলে গেলে কত হয় 32 তাই না গুণ করে হলো এখন এরপরে 32 কে 4 দিয়ে ভাগ করব যেহেতু 4 বছর অঙ্ক যেহেতু কয় বছর অঙ্ক 4 বছর অঙ্ক তাহলে আমরা কয় ভাগ করব 4 দিয়ে কাকে আয়ের যোগফলকে কার যোগফলকে আয়ের যোগফলকে তাহলে 4টা 32 4টা তাহলে আমার গড়টা কত আসছে 8 গড়টা কত আসছে 8 এখন এখানে আসবো এই ঘরের কাজ আয়গুলোকে দেখে দেখে আমরা লিখবো 10 5 -5 12 15 বিয়োগ করতে হবে আয় থেকে বিয়োগ করতে হবে তাই বিয়োগ চিহ্ন সবগুলো দিলাম এবার গড় কত আসছে 8 সবগুলো ঘরে 8 হবে সবগুলো ঘরে কি হবে 8 হবে 8 বিয়োগ করব আমরা এইজন্য আয় বিয়োগ গড় আয়গুলো আগে লিখবো বিয়োগ করব গড়কে গড় করতে পারছি এই জায়গা থেকে ঠিক আছে এবার আমরা বিয়োগগুলো করি 10 থেকে 8 গুণ হচ্ছে 2
-5 -8 এটা বিয়োগ করা যাচ্ছে না, কারণ দুটোটা বিয়োগ আছে, তাহলে যোগ করতে হবে। 8 আর 5 যোগ করলে কত হবে? 13, তাহলে -13 দুটোটা বিয়োগ। ঠিক আছে, এরপর হচ্ছে 12 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 4। 15 থেকে 8 বিয়োগ কত হচ্ছে? 7। ঠিক আছে, আমরা বিয়োগের কাজটা, গড় ব্যবধানের কাজটাও করে ফেললাম। এখন যে কাজটা করতে হবে, ব্যবধানের বর্গ, যে ব্যবধানটা পাইছি তাকে বর্গ করতে হবে। বর্গ মানে স্কয়ার, বর্গ মানে কি? স্কয়ার। প্রত্যেকটা স্কয়ার করব আমরা। 2 হোল স্কয়ার, -13 হোল স্কয়ার, 4 হোল স্কয়ার, 7 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4, 13 আর 13 গুণ করলে কত হয়? 169, 169, 169। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই জায়গায় সবাই ভুল করে, পরীক্ষার সময় যারা সবাই ভুল করে, মাইনাসটা এখানে মাইনাস দিয়ে দেয়। বড় করলে কখনো মাইনাসটা মাইনাস থাকে না, সবসময় কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই ঘরে কখনোই মাইনাস হয় না, কারণ আমি স্কয়ার করতেছি। স্কয়ার করলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 4 4 16, 4 4 16, 7 7 49। এখন এই ঘরগুলোকে কি করতে হবে? আবার যোগ করতে হবে। ওই যোগফলের নাম হবে ব্যবধানের বর্গের যোগফল। এই নামটা এখানে আছে, ব্যবধানের বর্গ। তাহলে ব্যবধানের বর্গের যোগফল। ঠিক আছে, তাহলে আমরা যোগ করি, কত আসছে? ফার্স্ট আছে 4 যোগ 169 যোগ 16 যোগ 49, 238। এবার লিখতে হবে ব্যবধানের বর্গের গড়। ঠিক আছে, আগের মতো আমরা যোগফল বের করছি, গড় বের করছি। এখানেও সেম, যোগফল বের করছি, তারপর কি বের করব? গড় বের করব। ঠিক আছে, তবে এই গড়ের সময় 4 দিয়ে ভাগ করলে হবে না। যোগফলটাকে 4 দিয়ে ভাগ করলে হবে না। এখানে অলওয়েজ যোগফলকে n - 1, n হচ্ছে বছর, আমরা এখানে কয় বছর করতেছি সেটা হচ্ছে n। ঠিক আছে, তাহলে 238 4 বিয়োগ 1, তাহলে কত আসে? ভাগ 4 বিয়োগ 1 মানে হচ্ছে 3। ঠিক আছে, সরাসরি আমি 3 দিয়ে ভাগ করতেছি, 238 ভাগ 3, তাহলে 79.333 এরকম আসতেছে। অনেক সংখ্যা 303 আসতেছে, তাহলে আমরা লিখবো 79.33। 2 ঘর নিব আমরা, 10 এর পরে 2 ঘর নিব, কারণ এরপরে 3 অনেকগুলো আসছে আমার ক্যালকুলেটরের মধ্যে। তাহলে একটা মান পেলাম, ব্যবধান বর্গের একটা গড় পেলাম। এখনো কিন্তু আলোচনা যদি বের হয়নি, এখন কিন্তু কি বের হয়নি? 238 থেকে আরেকবার 238 থেকে আরেকবার বলতেছে। 238 কোথা থেকে আসছে? ব্যবধানের বর্গ যেগুলো বের করছি সেগুলো যোগফল করছি। ঠিক আছে, তাহলে ওই যোগফলটাকে কি করতে হবে? এখন গড় করতে হবে। কি করতে হবে? এই পাশে আমরা সেম করছি না, যোগফল থেকে গড় বের করছি। এখন আমরা যোগফল থেকে কি করতেছি? গড় বের করতেছি। তবে সরাসরি 4 দিয়ে ভাগ করতে পারবো না। এখানে সবসময় যতগুলো বছর ছিল ওই বছর থেকে 1 বিয়োগ করতে হবে, 1 কমা ধরতে হবে। ওই একটা বিয়োগ করে তোমার দেখাতেও হবে, 4 বিয়োগ 1। যতগুলো বছর তার থেকে 1 বিয়োগ, যতগুলো বছর আমরা করতেছি তার থেকে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3। 238 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 79.33। এবার মূল কাজ সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। মাইজু কি? আদর্শ বিচ্যুতি সমান রুট দিতে হবে, একটা রুট দিয়ে 79.33। ঠিক আছে, তাহলে 79.33 কে আমরা যদি রুট করি, রুট 79.33, তাহলে আনসারটা আসছে 8.906। তাহলে আমি ধরবো 2 ঘর 8.91, 8.91%, কারণ আমার অঙ্কটা পার্সেন্ট দিয়েছিল। কি দিয়েছিল? পার্সেন্ট দিয়েছিল। তাহলে আমার এখানে পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি দিয়েছে কত? 8.91%। আমরা এখন কাটটা করবো, মেঘনাটা করবো। তাহলে আমি একটু লিখে রাখি, পদ্মাটা বেরিয়েছে 8.91, কাটটা পদ্মাটা। এখন মুছে দিচ্ছি, মুছে এখন এটা মেঘনাটা করতেছি। দেখো আমি শুরু করছি আবার,
এবার শুরু করতেছে মেঘনাটা, এবার শুরু করছে কাটটা মেঘনাটা, মানে মেঘনা প্রকল্প লিখতেছে মেঘনা প্রকল্প। আবার 4 বছর টাকা দেখে দিয়ে দেখি আমরা 4 বছরের কত আছে, 510%, তারপর 5%, তারপর হচ্ছে 12%, তারপর হচ্ছে -8%। ঠিক আছে, তাহলে আমরা এটা যোগ করতে হবে, আমাকে কি করতে হবে, যোগ করতে হবে আয়ের যোগফল, আয় হচ্ছে এটা এই লাইনটা, কি করতে হবে, যোগ করতে হবে। 10 5 কত হয় 15, 15 12 কত হয় 37, 37 থেকে 8 বিয়োগ করলে কত হবে 37 থেকে 8 বিয়োগ করলে 29, তাহলে এখানে 29। এবার 29 কে আমরা কত ভাগ করব, 4 দিয়ে, কারণ আমরা 4 বছরে 4 দিয়ে ভাগ করব, তাহলে 29 ভাগ 4 7.25, 7.25। ঠিক আছে, তাহলে আমার গড়টা বের হয়ে গেছে না, আগে বের হয়েছিল 8, এখন বের হয়েছে 7.25। 10 এর উপরে 10 ধরতে হবে, যদি দশমিকে আসে আমাকে 10 এর পর 2 ঘর ধরতে হবে। যদি অনেকগুলো সংখ্যা আসে, আমাকে অনেকগুলো সংখ্যা আসে নাই, বরাবর 7.25 আসছে। এরপর হচ্ছে আমরা এটা আবার লিখবো 10%, 5%, 12%, 8%। দেখে দেখে আয়ের নিচে সবগুলো আয় লিখলাম, এই যে বিয়োগ চিহ্ন দিছি, এই যে বিয়োগ 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 চিহ্ন। তারপর হচ্ছে গড়, গড় কত হয়েছে 7.25, 7.25, 7.25, 7.25, 7.25। আমরা এটা এখন বিয়োগ করবো কত আসে দেখি। তাহলে এখানে পার্সেন্ট এখন দরকার নেই, পার্সেন্ট লিখতে না, পার্সেন্ট উল্লেখ করেছি এখানে। তাহলে 10 বিয়োগ 7.25, 7.5, তারপর 5 বিয়োগ 7.75, তাহলে এখানে আসছে -2.25। 12 থেকে পরে 12 বিয়োগ 7.25, 4.75, 4.75। 8 থেকে বিয়োগ করে 8 বিয়োগ 7.25, 0.75। 2.75 কে স্কয়ার করব, -2.25 কে স্কয়ার করব, 4.75 কে স্কয়ার করব, 0.75 কে স্কয়ার করব। আমরা কত আসে দেখি। ফার্স্টে 2.25, তাহলে 7.56, তারপর হচ্ছে 4.75, 22.56, 22.56, তারপর হচ্ছে 0.75 স্কয়ার করলে 0.56। আমরা যোগ করবো এখন, তাহলে 7.56 যোগ 5.06 যোগ 22.56 যোগ 0.56, যোগ করে আসতেছে 35.74। এবার এখানে 35.74 লিখবো আমরা, 35.74, এখানে 4 বিয়োগ 1, তাহলে 35.74 কে ভাগ করব 3 দিয়ে, কারণ 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, তাহলে 11.91, 11.91। এবার আমরা 11.91 কে রুট করব, তাহলে 11.91 কে রুট করলে রুট 11.91, তাহলে আসছে 3.45, 3.45%। তাহলে এটা আসছে উত্তর 3.45%। ঠিক আছে, লাস্ট শেষের দিকে আমরা এখন আমাকে একটা কমেন্টস করতে বলবে যে কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক, কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক। তাহলে এখানে ঝুঁকি দেখা যাচ্ছে এটা বেশি আর এটা কম, মেঘনা কম, পদ্মার ঝুঁকি বেশি 8.91, আর এখানে মেঘনা প্রকল্পে আসছে 3.45, অনেক ডিফারেন্স। ঠিক আছে, কিন্তু আমি যে আন্দাজ করেছি একটা আন্দাজ দিয়েছি, কিন্তু পরীক্ষা হলে এবার কাছাকাছি থাকবে, কি থাকবে কাছাকাছি একটা এমন থাকবে।
এখানে 8.9 আসছে, এখানে 7.2 বাকি। তাহলে বোঝা যাচ্ছে যেটা কম হবে সেটা ভালো, আর যেটা বেশি সেটা হচ্ছে ঝুঁকি বেশি। ঠিক আছে, আদর্শ বিচ্যুতি মানে হচ্ছে ঝুঁকি। তাহলে আদর্শ বিচ্যুতির মান যদি বেশি হয় সেটা হচ্ছে তোমার অলাভজনক, লাভটা কম হবে। আর যেটাতে ঝুঁকি কম সেখানে লাভ বেশি হবে, এটা বোঝায়। ধরো এই অঙ্কটার মধ্যে আমি আদর্শ বিচ্যুতিকে পূরণ করতে পারলাম। ঠিক আছে, আমার এই অঙ্কের শেষ কথাবার্তা হচ্ছে, ধরো এখানে বুঝলাম যে আদর্শ বিচ্যুতি পরিমাপ করা যাচ্ছে। এমনও হতে পারে দুইটা প্রকল্পেরই আদর্শ বিচ্যুতি সমান। দুটো প্রকল্প কি আদর্শ বিচ্যুতি সমান, তখন তুমি কিভাবে প্রকল্পটা গ্রহণ করবা, কিভাবে করবা? তখন দেখবে কোথায়, এই জায়গাতে গড় আয়, দুইটার গড় আয় তখন সেম হবে না। যদি আদর্শ বিচ্যুতি সেম আসে, দেখো গড় আয় কিন্তু সেম না। তাহলে গড় আয় হচ্ছে, আয় মানে কি লাভ, আয় মানে কি লাভ হচ্ছে, তখন লাভের সময় বেশি যেটা সেটা ভালো। আদর্শ বিচ্যুতির মধ্যে যেটা বেশি সেটা খারাপ, ভালো না। আর লাভের সময় গড় আয়ের সময় যেটা বেশি সেটা হচ্ছে আমার জন্য ভালো। বুঝতে পারছো? যদি আসল আদর্শ বিচ্যুতি সেম কেউ আসে, তখন তুমি ডিসিশন কিভাবে নিলা? ডিসিশন নিতে হবে এমন হবে, তখন দেখতে হবে এটা, কারণ আমার প্রশ্নটা এমন তৈরি করা আছে, হয় তুমি এটা থেকে নিতে হবে, না হয় তোমাকে কি করতে হবে, এখান থেকে নিতে হবে, আদর্শ বিচ্যুতি থেকে নিতে হবে। বুঝতে পারছো? তাহলে ফাইনালি এই চ্যাপ্টারের কথাবার্তা হচ্ছে এটা। এই চ্যাপ্টারে আর কোনো অঙ্ক নাই, অঙ্ক নিয়ে কোনো ঝামেলাও নাই। ঝামেলা একটাই, তোমার আদর্শ বিচ্যুতি তুলে করতে বলতে পারে যে কোন প্রকল্প লাভজনক। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যদি গড় আয় সেম হয় বা সেম নাও হয়, যদি আদর্শ বিচ্যুতি কম বেশি আসে, তখন আদর্শ বিচ্যুতি দেখে আমরা কি করতে পারবো, মানে প্রকল্পটা ভালো হবে না খারাপ হবে সেটা বুঝতে পারবো। আর যদি আদর্শ বিচ্যুতি সেম হয়, তখন আমার দেখতে হবে গড় আয়, বারবার বলছি গড় আয়, এর যদি বেশি হয় তাহলে ভালো হবে, আর এর যদি কম হয় তাহলে কি হবে, খারাপ হবে। মানে ওখানে আমরা ইনভেস্ট করবো না, বিনিয়োগ করবো না। ঠিক আছে, তাহলে আমার কথা বলতে বুঝতে পারছো আজকে?